আসসালামু আলাইকুম। আমি একটা ছোট্ট গল্প বলতে চাই। এই গল্পটার মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় আছে। আপনারা একটু লক্ষ্য করবেন। একটা ছেলে, তার নাম শুভ। সে নতুন বিয়ে করেছে। সে বেকার অবস্থায় বিয়ে করেছে। আ বিয়ে করেছে, তার শ্বশুরবাড়ি একটু আর্থিক অবস্থা দুর্বল। তত বড়লোক না। কামাই রুজি করার মতো সংসারে কেউ নেই। তো সে ভালো একটা চাকরি পেয়েছে, বিয়ের প্রায় কয়েক মাসের মধ্যে সে একটা ভালো চাকরি পেয়েছে ঢাকা। তার স্যালারিও খুব ভালো। তো সে দেখে তার শ্বশুর শাশুড়ি বলল, বাবা, তুমি যদি আমার সংসারটা একটু চালাও, সংসারটা একটু দেখভাল করো, তাহলে আমাদের বাড়ির সামনে একটা বড় জায়গা, তারা ছেলেটা দেখেছে বড় একটা জমি আছে বাড়ির সামনে, সেই জমিটা তোমার নামে দিয়ে দিব। সেই জমিটা প্রায় 13-14 শতক। তো এই জমিটা এখানে, এই শতক মানে প্রতি শতকে কিন্তু 3 লক্ষ টাকা করে পড়ে। তো 3 লক্ষ টাকার জমি এখানে, এত শতক জমি, ছেলেটা মানে লোভে পড়ে গেল যে এতখানি জমি তো আমি আমার লাইফে কিনতে পারবো না এত টাকা দিয়ে। যদি এখানে আমি সংসার চালাইয়া ভাঙ্গা ভাঙ্গা টাকা দিয়ে আমি জমিটা করতে পারি নিজের নামে, তাহলে তো ভালো কথা। সেই ভেবে ছেলেটা মানে শ্বশুর বাড়ির সম্পূর্ণ খরচ ছেলেটা চালাইলো। একদম বেতন পাওয়ার সাথে সাথেই শ্বশুরবাড়িতে চলে আসতো। বউকেও শ্বশুরবাড়িতে রেখে দিছে, নিজের বাড়িতে দেয় নাই। যেহেতু নিজের বাড়িতে যদি থাকে তাহলে ওইখানেও খরচ দিতে হবে। সেই সূত্রে ছেলেটা মেয়েটাকেও বাবার বাড়িতে রেখে দিছে, আর শ্বশুরবাড়িতে যাইতে দেয় নাই। ছেলেটা বেতন পাওয়ার সাথে সাথেই শ্বশুরবাড়িতে আসে এবং শাশুড়ির হাতে সম্পূর্ণ টাকা দিয়ে দেয়। নিজে শহরে যাওয়ার সময় আবার শাশুড়ি থেকে গাড়ি ভাড়াটা পর্যন্ত চেয়ে নেয়, নিয়ে তারপর ঢাকা যায়। এইভাবে প্রায় 5-6 বছর, মানে ছেলের টাকায় মেয়েটার 2টা ছোট বোন ছিল, তাদের লেখাপড়া খরচ যাবতীয় বিয়ে শাদী পর্যন্ত সম্পূর্ণ ছেলেটার টাকায় হয়েছে, এবং ছেলেটা হিসাব রাখছে কত টাকা দিয়েছে। তারপর এভাবে প্রায় প্রায় 4-5 বছর ছেলেটা কিন্তু এর মধ্যে নিজের মা বাবার কোনো খবর নেয় নাই, মা বাবাকে কোনো টাকা পয়সা দেয় নাই, কোনো খোঁজ খবর নেয় নাই নিজের মা বাবার। একটু ভেবে দেখবেন বিষয়টা, যে তুমি জায়গা কিনবে বা জায়গা পাবে শ্বশুরবাড়ি থেকে, সেই জন্য তুমি মা বাবার খবরটা পর্যন্ত নাও নাই। নিজে সম্পূর্ণ খরচ কিন্তু শ্বশুর শাশুড়ি দেওয়া হয়েছে। এখন প্রায় 5-6 বছর পর ছেলেটা মানে হিসাব করছে, ছেলেটা যা দিছে প্রায় 6-7 লক্ষ টাকার মতো আসবে। তো জমির দাম কিন্তু আরো বেশি, তারপরেও ছেলেটা জামাই হিসাবে তো কিছু স্যাক্রিফাইস পায়, মানে কিছুটা তো পায়, যেহেতু পুরো সংসার চালাইতেছে। চাইলে তো ছেলের আরো দিবই, যে জায়গা যেহেতু পাইবো আরো দিব। তারপর হঠাৎ মেয়ের 2টা বোন যে বিয়ে হয়েছে, একটা বোন কিন্তু লেখাপড়া করছে, প্রায় বিয়ে কমপ্লিট করছে এই জামাইয়ের টাকায়, মানে দুলাভাই টাকা দিয়ে লেখাপড়া করছে। তো বিয়ে কমপ্লিট, এই মেয়েটার একটা ভালোই বিয়ে হয়েছে, জামাই বিদেশি, ভালোই ইনকাম আছে। তারপরে এই মেয়েটা কি করলো, প্রায় 5-6 লক্ষ টাকার মতো বাবাকে দিচ্ছে, বলছে এই জমিটা আমাকে দাও তুমি। মানে মেয়েটা শ্বশুর বাড়িতে কোনো জায়গা জমি নাই, নিজের জামাইয়ের নামে তেমন কোনো জায়গা নেই ঘর বাড়ি করার মতো। তো মেয়েটা ভাবলো, ডিসিশন নিল যে বাপের বাড়িতে আইসা ঘর বাড়ি করবো। তো এই জন্য মেয়েটা বাবাকে 5-6 লক্ষ টাকার মতো দিল যে এই জমিটা আমার নামে দাও। তো মেয়ের বাবা প্রথম রাজি ছিল না, পরে কিভাবে রাজি হলো সেটা কেউ জানে না। অনেকে বলে যে মেয়ে বাবারে হয়তো বশ করছে বা কিছু হয়েছে, কিন্তু শাশুড়ি কিন্তু ওই জামাইয়ের পক্ষেই ছিল, যেহেতু জামাই এত বছর সংসারটা চালাইছে। শাশুড়ি কিন্তু প্রতিবাদ করছে যে না, তুই পাইবি কেন জামাই টাকা, এই জমি জমি তো আমরা জামাইরে দিব। তারপরে এই প্রতিবাদ করাতে মেয়ে আর মায়ের মধ্যে তুমুল ঝগড়া। মাকে মানে তুচ্ছ তাচ্ছিন্ন করে মেয়েটা বাড়ি থেকে বার করে দিছে মাকে, এই জমি মেয়ে নিবে। তো মেয়েটার কথা ভাবছি যে তুমি যেই দুলাভাই টাকাতে লেখাপড়া করলা, বিয়ে শাদী করলা, সে দুলাভাইয়ের সাথে এত বড় প্রতারণাটা কি তোমার হয় নাকি? তুমি অন্য জায়গায়, তোমার টাকা আছে যেহেতু তুমি অন্য জায়গায় জায়গা কিনো, অথবা তোমার বাপের বাড়িতে কিনতে চাইলে আশেপাশে আরও জায়গা আছে, ওইখান থেকে কিনো, এটাই কেন কিনতে হবে? যাই হোক, মেয়েটা বোনের সাথে ও ঝগড়া করে বোনকেও বাড়ি থেকে বার করে দিছে। বোন তারপর পাশের বাড়িতে এক জায়গায় ভাড়া থাকে, ভাড়া থাকতে শুরু করলো, যেহেতু শ্বশুর বাড়িতে এখন যাইতে পারবো না, এত বছর শ্বশুর শাশুড়িকেও দেখে নাই, জামাইও কিন্তু মা বাবার কোনো খোঁজ খবর নেয় নাই। তো এখন তো এই বিপদে পড়ে এখন শ্বশুর শাশুড়ির কাছেও যাইতে পারতেছে না, একটা লজ্জার বিষয়। তারপর এরকম করতে করতে তাদের কয়েক মাস কাটলো। জামাইও তো একদম ভেঙে পড়ছে যে এত টাকা দিলাম সংসারে, এখন জমিটা আমি পাইতেছি না।
তারপর যাই হোক বাড়ির মানুষ সবাই মিল্লা একটা মেল টেল করলো এবং বিচার বিবেচনা কইরা এই জমিটারে দুই ভাগ করলো। দুই ভাগ করে জামাইরে এক ভাগ দিল এবং ওই যে ভনটা কেনার জন্য বাবাকে টাকা দিচ্ছে সেই ভনকে অর্ধেক দিল। তারপরে এই দলিলপত্র হইল, দলিলপত্র ছেলেটা হাতে পাওয়ার পর দলিল অফিসে গিয়েছিল, দলিল নিজের নামে পাওয়ার পর বাহিরে আইসা মেয়েটাকে বলল যে আমার সাথে তোমার আর কোনো সম্পর্ক নাই। এই কথা শোনার পর মেয়েটা তো একদম অবাক, যেন মাথার উপর আকাশ ভেঙে পড়লো। মেয়েটা তো অনেক বোঝানোর চেষ্টা করলো যে আমার কি দোষ বলো এখানে, আমি তো চেষ্টা করছি, আমার বোনের কারণে এরকম হয়েছে, আমাকে কেন এর শাস্তি পেতে হবে। ছেলেটা তো একদম কোনো কিছু মানতেই নারাজ। ছেলেটা ফিরে গেল তার মা বাবার কাছে, যে এত বছর মা বাবার খবর নেয় নাই, মা বাবার কাছে মাপ চেয়ে মা বাবার কাছে ফিরে গেল। আর মেয়েটাকে আর ওইখানে নিল না, মেয়েটার সাথে কোনো যোগাযোগও করলো না। এই নিয়ে সংসার তো প্রায় ভাঙার পথেই আর কি। তো ছেলেটা হয়তো বুঝতে পারলো যে আমার মা বাবার মনের কষ্ট থেকে হয়তো আমার এইরকম একটা সমস্যা হয়েছে। অবশ্যই বুঝতে পারছে যে আসলে আমি যদি কিছু কিছু টাকা আমার মা বাবাকেও দিতাম, আমার মা বাবার খোঁজ খবর নিতাম, তাহলে হয়তো এত বড় একটা বিপদ আল্লাহ আমাকে দিত না, হয়তো এই জমিটা আমার নামে পুরাটাই হইতে পারতো। তা আসলে আমরা মনে করি মা বাবাকে যে টাকাটা দেই, যে সেই টাকাটা হয়তো আমাদের আহ একদম মানে একদম খরচটা একদম আমাদের অদরকারি একটা খরচ হয়ে গেল, কিন্তু আসলে একটু ভেবে দেখবেন এই টাকাটা আল্লাহ, আমরা যে টাকাটা মা বাবার পিছে খরচ করব সেটা আল্লাহ অন্য দিক দিয়ে 3 গুণ করে দিবে আপনাদেরকে। সেই কথাটা আসলে কোনো ছেলেরা মানে বুঝতেই চায় না। আসলে এই টাকাটা আপনি অন্য দিক দিয়ে অবশ্যই পাবেন, আল্লাহ আপনাকে দিবে। মা বাবার পিছনে যে টাকাটা খরচ করবেন এটা কখনোই ফালতু খরচ হয় না, সেটা আল্লাহ আপনাদেরকে আরো দ্বিগুণ বাড়াইয়া দেয়, সেটা মাথায় রেখে চলবেন। কারণ অনেক ছেলেরাই বিয়ের পরে বদলে যায়, মা বাবার খবর নেয় না বা মা বাবাকে টাকা পয়সা দেয় না, শ্বশুর বাড়ি চালায় কিন্তু মা বাবাকে চালায় না। মনে করে মা বাবার অন্য ছেলে আছে বা মা বাবা যেভাবে হোক চলে যাবে, চলতে পারবে। কিন্তু ভাই একটু ভেবে দেখবেন, আরো ভাই থাকলো, যে আরো ভাই আছে, তারাও হয়তো আমার মতো ভাবতে পারে যে তোমার ওই ছেলে চালায় না, আমি কেন চালাবো। তাহলে আপনিও যদি এই কথা ভাবেন, আপনার 3-4 ভাই থাকলে সবাই যদি একই কথা ভাবেন যে তোমার আরো 2 ছেলে আছে, তারা কেন তোমাকে চালায় না, আমি কেন চালাবো, আমার কি দায় নাকি। তা আরেক ছেলেও ভাববো হ্যাঁ ওরা চালায় না, আমি কেন চালাবো। ভাই যখন আমাদের মা বাবা আমাদের বড় করছে তখন কি আমাদের আলাদা করে বড় করছে, আলাদা করে ভাবছে যে না তোকে বেশি খাওয়ামো না ওকে বেশি খাওয়ামো, এরকম ভাবে তো বড় করে নাই, সমান ভাবে বড় করছে। তাহলে আমরা প্রত্যেকে কেন মা বাবাকে সমান চোখে দেখি না। প্রত্যেকটা সন্তান আমাদের মা বাবাকে সমান চোখে দেখা উচিত, মেয়ে হোক ছেলে হোক সবাই সমান চোখে দেখা উচিত, যে আমার সাধ্য অনুযায়ী আমার মা বাবাকে দেব, আমার মা বাবাকে চালাবো। আমরা যখন ছোট ছিলাম আমরা যা চেয়েছি মা বাবা দেওয়ার ইচ্ছে করেছে বা দেওয়ার চেষ্টা করেছে, তাদের সাধ্য অনুযায়ী আমাকে দিয়েছে, তাহলে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের মা বাবাকে কেন দেব না। আমরা যেভাবে পারি আমাদের যে মা বাবার খরচটা চালিয়ে যাব, সেটা যদি সব ছেলে চিন্তা করতো আর ভাবতো তাহলে কখনো কষ্ট থাকতো না, কোনো কষ্টই জীবনে থাকতো না। মা বাবা খুব ভালোই থাকতো, কিন্তু এই কথাটা সব ছেলেমেয়েরা বোঝেই না, মনে করে আমি না দেখি তোমার ওই মেয়েটা কেন দেখে না তোমাকে, ওই ছেলেটা কেন দেখে না। এরকম এরকম ভাবে আপনারা ভাগ করবেন না মাকে, সবাই সমান চোখে দেখেন।